টপিক দুইটাই। তো আজকে আমাদের সেকেন্ড যে প্র্যাকটিক্যাল লেকচার ছিল সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ প্রগনোসিস অফ ক্লিনিক্যাল কেজেস। তো প্রগনোসিস সম্পর্কে যদি বলা হয়, আসলে প্রগনোসিস বলতে কি বোঝায়? প্রগনোসিসটা আমরা একটা ডায়াগনোস, আমরা যখন প্রেসক্রিপশন লিখি, প্রেসক্রিপশনের একটা পার্টে যে অ্যাডভাইস বা প্রগনোসিস এই জিনিসগুলো সম্পর্কে অনেক সময় কি কমেন্ট করা লাগে, যে ডিজিজটার প্রগনোসিস কেমন হবে, বা কোনো অ্যাডভাইস থাকে নিচের দিকে যখন আমরা কমেন্টে আসি কোনো প্রেসক্রিপশন রিলেটেড বিষয়ে। তো প্রগনোসিসটা এরকম হচ্ছে কি, একটা ডিজিজ সম্পর্কে যখন আমরা ফিউচার কোনো প্রিডিকশন করি যে এই ডিজিজের মানে আউটকামটা কেমন হতে পারে, তার ন্যাচারাল হিস্ট্রির উপর বেসিস করে যখন আমরা একটা কমেন্ট লিখি যে প্রগনোসিসটা গুড বা প্রগনোসিসটা ব্যাড, বা অনেক সময় আমরা যখন বুঝতে পারি না তখন লিখি কোশ্চেনেবল, এই টার্মগুলো যে আমরা ইউজ করি, এই সবকিছু মিলে যে মানে মেন ওয়ার্ডটাকে বলা হয় প্রগনোসিস, ওই বিষয়টা সম্পর্কে আমরা খুব শর্টে কয়েকটা স্লাইডের মধ্যে শেষ করব, আমরা একটু জানার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে প্রগনোসিসটা কি, এই যে যেটা বললাম, প্রিডিকশন অর এক্সপেকটেশন অ্যাবাউট ফিউচার ক্লিনিক্যাল কোর্স অফ এ ডিজিজ উইথ অর উইদাউট ট্রিটমেন্ট। অর্থাৎ একটা ডিজিজ আসলো আমার কাছে, সেটাকে এখনো আমি ট্রিটমেন্ট দিয়েছি কিংবা দেয়নি, মানে আগে থেকে শুধু ট্রিটমেন্ট পেতেও পারে, আমার কাছে যখন আসছে বা আমি তখন তাকে দেখার পরে তার ফিউচারে যে ক্লিনিক্যাল কোর্স হবে এটা সম্পর্কে একটা প্রিডিকশন করে নেওয়া, এটা ডায়াগনোসিস করে আমরা একটা ধারণা করি যে এটার ফিউচার যে কি হতে পারে ক্লিনিক্যাল কোর্সটা ডিজিজটা সম্পর্কে। আর আমাদের কাছ থেকে সবসময় একটা ওনারটা কি এক্সপেক্ট করে যে সে একটা অ্যাকুরেট একটা প্রিডিকশন চাই, কি কি জন্য চাই, যে আউটকাম অফ ডিজিজ, যেটাকে আমরা বলি প্রবাবিলিটি দ্যাট এন এনিম্যাল উইল রিকভার অর নট। অর্থাৎ সে যে ট্রিটমেন্ট করাবে বা সে একটা অসুস্থ এনিমালকে নিয়ে আসছে, এনিমালটা কি আসলে রিকভার হবে কি হবে না, বা যদি হয়েও থাকে এটার ক্ষেত্রে ডিউরেশন অফ সাইন, অর্থাৎ এই ইলনেসটা কতদিন থাকতে পারে কিংবা কিরকম কষ্ট পড়তে পারে, এই বিষয়গুলো সম্পর্কে একজন ওনারের কি সে এক্সপেক্ট করে একটা অ্যাকুরেট যাতে প্রিডিকশন আমরা তাকে দিতে পারি। তো এই জন্য বলা হয়, আরো সহজ করে যদি বলি, প্রগনোসিসটা কি, প্রবাবল আউটকামস অর চান্সেস অফ রিকভারি অফ ডিজিজ। একটা ডিজিজ সম্পর্কে তার চান্সেস কেমন বা প্রবাবল আউটকামটা কেমন হতে পারে সেটা সম্পর্কে ডিনোটস করে প্রগনোসিস। এখন এই প্রগনোসিস সম্পর্কে জানতে গেলে বা বুঝতে গেলে আমাদের কি দরকার, ন্যাচারাল হিস্ট্রি জানা দরকার। একটা ডিজিজের ন্যাচারাল হিস্ট্রিটা নেসেসারি হয় টু মেক প্রপার প্রগনোসিস। আর আমরা যে কমেন্ট করব এটা জানার জন্য প্রপার ভাবে যে ডায়াগনোসিসটা দরকার এবং তার ন্যাচারাল হিস্ট্রিটা জানা দরকার আমাদের। তো এই জন্য আসি কি কি ফ্যাক্টর আসলে প্রগনোসিসকে অ্যাফেক্ট করতে পারে বা কোন কোন বিষয়ের উপর প্রগনোসিসটা ডিপেন্ড করে। তো ফার্স্ট অফ অল যেটা বলা হয়, নেচার অ্যান্ড কোর্স অফ দ্য ডিজিজ। একটা ডিজিজের কোর্স বলতে কি থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন ধরনের কি লাইন বা তাই সবকিছু মিলায়ে আমরা ন্যাচারাল কোর্স তাকে বলা হচ্ছে ডিজিজের কিরকম হবে। স্টেট অফ হেলথ অফ দ্য পেশেন্ট, অর্থাৎ আমরা যখন ফার্স্ট লেকচারে বিহেভিয়ার ফিজিক্যাল কন্ডিশন এই টার্মগুলো আমরা শিখে আসছি, হ্যাঁ, তাহলে এনিমালটা কোন ধরনের বিহেভিয়ার শো করতেছে, আমি যখন তাকে পেয়েছি তার বিহেভিয়ার গুলো কেমন, তার স্টেটটা কি ছিল বা তার ফিজিক্যাল কন্ডিশনটা কেমন, এটাকে আমরা জাজ করে অনেক সময় কি তার ডিজিজের একটা ডিজিজ আক্রান্ত হয়েছে তার প্রগনোসিসটা কেমন হতে পারে এটা ভ্যারি করতে পারে। মানে এটা এনিম্যাল টু এনিম্যাল ভ্যারি করতে পারে তার বিহেভিয়ার বা ফিজিক্যাল করে। সিস্টেম অর্থাৎ মেজর সিস্টেমে ইনভলভ হয়ে গেছে কিনা, যে ডিজিজ আক্রান্ত হয়েছে সেটা তো অবশ্যই একটা ফ্যাক্ট, কোন সিস্টেমের ডিজিজ সেটা তো আমরা ডায়াগনোসিসের সময় বের করার চেষ্টা করব। পাশাপাশি মেজর কোনো সিস্টেম সেখানে অ্যাফেক্টেড বা ইনভলভ হয়ে গেছে কিনা এটাও দেখা যায়, এটার উপরও অনেক সময় কি প্রগনোসিস পোরও হতে পারে বা গুডও হতে পারে। যেমন কিছু কিছু মেজাজ আমাদের সিস্টেম কি সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি বা নার্ভাস সিস্টেম, অনেক সময় হচ্ছে কি আমাদের অনেক ডিজিজ থেকে যখন টক্সিন গুলো কি ব্লাডে চলে আসে তখন আমরা বলি না সেপ্টিসেমিয়া ফর্ম করেছে। তো ডিজিজটা কোন স্টেজে আছে বা মানে ব্লাড বা সার্কুলেটরি লেভেলে চলে আসছে কিনা এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অ্যানথ্রাক্সে আপনারা পড়ে থাকতে পারেন, হিমোলজিক সেপ্টিসেমিয়াতে পড়ে থাকতে পারেন, যে এই জিনিসগুলোতে ব্লাড লেভেলে চলে আসতেছে কিনা, তার আগ পর্যন্ত তো মোটামুটি একটা রিকভারি বা ব্লাডের সেপ্টিসেমি পর্যায়ে চলে গেলে আমরা জানি কি একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে তাহলে কি প্রগনোসিসের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এটা। এবং আরো দেখার চেষ্টা করি যে প্রাইমারি যে ডিসঅর্ডার হয়েছিল এখান থেকে কোনো কমপ্লিকেশন হয়ে গেছে কিনা, এটা বা কোনো লোকাল লেশন বা ফাংশনাল ডিসঅর্ডার শো করেছে কিনা। তো এই এই জিনিসগুলো আমরা দেখবো যে প্রগনোসিস কমেন্ট করার সময়। আবার যদি বলি যে আমার কাছে আসছে তার আগে তো প্রিভিয়াস কোনো ট্রিটমেন্ট সে নিয়েও আসতে পারে অন্য কোথাও থেকে, তো সেই প্রিভিয়াস ট্রিটমেন্টের কি কোনো সাকসেস বা ফেইলার কোনো ইস্যু হয়েছে কিনা, কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এখন আমি যে পর্যায়ে পেয়েছি সেখান থেকে ট্রিটমেন্ট শুরু করলে সেটা আদৌ রিকভার করা সম্ভব কিনা। এবং আরো একটা জিনিস লাস্ট অফ অল যেটা বলা হচ্ছে
যে যে ধরনের ডিজিজে আসুক না কোনো সেটার কি অনেকগুলো অপশন থাকে, যে ট্রিটমেন্টের ইফেক্টিভ অনেকগুলো অপশন আছে বা অ্যাভেলেবল কি ধরনের তার আমি ট্রিটমেন্ট দিতে পারবো, আমার কাছে অ্যাভেলেবল কি বা আমি জানি কোন ধরনের অ্যাভেলেবল আছে। এর মধ্যে আরো একটা জিনিস কি, মোর অ্যাকুরেট ডায়াগনোসিস, অর্থাৎ আমি ডিজিজটাকে যত অ্যাকুরেট ভাবে ডায়াগনোসিস করব তত ইজিয়ার হবে আমাকে কি প্রগনোসিসটা কমেন্ট করতে বা প্রগনোসিস মেক করতে আমার তত ইজিয়ার হবে। কারণ আমি যদি ভুল ডায়াগনোসিস করে ফেলি তাহলে তো ডিজিজ অটোমেটিক্যালি ভুল হয়ে যাচ্ছে, কোর্সটাও ভুল হয়ে যাবে। আমি যে ডিজিজটাকে যদি সুন্দর করে ডায়াগনোসিস করতে পারি তাহলে সেই ডিজিজ সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি জানি এই ডিজিজ সম্পর্কে মানে তার কমপ্লিকেশন আসলে কি ধরনের কমপ্লিকেশন আসতে পারে বা কতদিন লাগতে পারে বা কি ধরনের ডিউরেশনটা হতে পারে এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে, কস্ট ইফেক্টিভ কি হতে পারে, সবকিছু বিবেচনা করেই আমরা একটা প্রগনোসিস কমেন্ট করে থাকি। তো এই মেজর যে ফ্যাক্টর গুলো দেখানো হলো, এছাড়াও অনেক কিছু থাকে, মেজর ফ্যাক্টর গুলো এটা যে যে হচ্ছে কি কি ফ্যাক্টর আপনার প্রগনোসিসের উপরে মানে প্রগনোসিসের ক্ষেত্রে এফেক্ট করে বা ডিপেন্ড করে। এখন আসি প্রগনোসিসের টাইপসে। প্রগনোসিস টাইপস বলতে বা অনেক সময় গ্রেডিংও বলে, দুইটা জিনিসই আনার চেষ্টা করছি, একই রকম কাছাকাছি প্রায়। তো টাইপস যদি আমরা বলি, অনেক সময় আমরা কি লিখি, আমরা সবকিছু রেকর্ড একটা প্রেসক্রিপশন আপনার মনে হয় পেয়েছেন গত সেমিস্টারে যতদূর জানি, একটা যখন রেকর্ড থাকে প্রেসক্রিপশন শিটে তখন আপনারা একপাশে ফর্ম, তার ন্যাচারাল হিস্ট্রি হিস্ট্রি সবকিছু লেখেন, কোন ধরনের কোন জায়গায় প্রবলেম, কোন অর্গানে সবকিছু লেখার পরে ফাইনালি আপনার প্রেসক্রিপশন লেখেন, লাস্টের দিকে অনেক সময় কি থাকে প্রগনোসিসের একটা জায়গা থাকে। তো ওই জায়গাটাতে আপনি কোন ধরনের কমেন্ট করবেন, এই যে এই টাইপগুলোর উপরে কি অনেক সময় আমরা নামকরণগুলো এভাবে করে থাকি, যে এক্সেলেন্ট প্রগনোসিস বা গুড প্রগনোসিস, ফেভারেবল কিংবা ব্যাড, যে আমরা কমেন্ট গুলো করবো। এখন আমরা কখন এক্সেলেন্ট বলতেছি, যখন এনিমেলে কোনো অনেক সময় আসে কি যে একটা কনসার্ন কোনো ওনার আসতে পারে, সে হচ্ছে তার এনিমালে কোনো ট্রিটমেন্ট দরকার নাই কিন্তু সে কি চাচ্ছে, তার অ্যাডভাইস চাচ্ছে ম্যানেজমেন্টের জন্য। সে মনে করতেছে সে একটু কনসার্ন, বুঝলাম সে একজন সচেতন, তার এনিমালের ট্রিটমেন্ট দরকার নেই কিন্তু সে কিছু কিছু বিষয়ে ম্যানেজমেন্টাল ইস্যু নিয়ে আসছে বা তার কোনো অ্যাডভাইস দরকার আছে, এরকম কোনো বিষয় আমরা লিখে দিই যে আচ্ছা ঠিক আছে, উনি সাসপেক্ট করতেছে কোনো সমস্যা হয়ে গেছে কিনা, যারা একটু বেশি কনসিয়াস থাকে আর কি। তো সেক্ষেত্রে আমরা কি বলে দিই, এটা প্রগনোসিস তো এক্সিলেন্ট, এটা এমনিতেই সেরে যাবে, আপনার কোনো ট্রিটমেন্ট দরকার নাই। আর গুড প্রগনোসিস কখন বলে থাকি, যখন এনিমেলটা কি আমরা জানি যে এনিমেলটা রিকভার করার চান্সেস আছে এবং এই যে যে ধরনের ডিজিজ হোক যেখান থেকে নর্মাল স্টেজে ফিরে আসা সম্ভব, হ্যাঁ, উইদিন আওয়ার্স, এরকম কিছু ডিজিজ যদি আমরা চিন্তা করতে থাকি, যে মিল্ক ফিভার যেরকম, আমরা জানি মিল্ক ফিভারের ক্ষেত্রে প্রগনোসিস খুবই ভালো। অনেক সময় কি হয়, ক্যালসিয়াম ইনজেকশন দিলে 80 বা 90% কাছাকাছি কাজ করে যায়। তো এইসব ক্ষেত্রে আমরা কি বলি, যে অ্যানিমালটা দ্রুত উইল রিকভার করে এবং উইদিন আওয়ার্স এর মধ্যে কি নর্মাল কন্ডিশনে চলে যায়। এই ধরনের ক্ষেত্রে ট্রিটমেন্ট বা অনেক সময় দেখা যাচ্ছে ট্রিটমেন্ট লাগেও না কিছু কিছু কেজের ক্ষেত্রে, মানে অন্যান্য ডিজিজ ক্ষেত্রে, এই ধরনের যে ডিজিজ গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা গুড প্রগনোসিস লিখে থাকি কমেন্টটা। আর ফেভারেবল প্রগনোসিস কখন বলে থাকি, যখন আমি জানি যে আমার এনিমালটা আমার ট্রিটমেন্ট দেওয়ার পরে দেখতেছি যে রেসপন্স করতেছে, অর্থাৎ আমি ডায়াগনোসিস করে যে ট্রিটমেন্টটা প্রোভাইড করতেছি তাকে, সেখানে যদি তার রেসপন্সটা ভালো হয় তখন আমরা কমেন্টে লিখি ফেভারেবল প্রগনোসিস। আর যদি অ্যানিমালের রেসপন্সটা কম থাকে আপনার ট্রিটমেন্ট এবং যদি আপনি বুঝতেছেন যে ট্রিটমেন্টের ডিউরেশনটা কি অনেক লঙ্গার হতে পারে, মানে অনেক দীর্ঘদিন যাবত মানে রেসপন্স করতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতেছে কিন্তু আমি বুঝতেছি এটা লং টার্ম ট্রিটমেন্ট দরকার, সেক্ষেত্রে একটু কন্ডিশনটা আমার জন্য কি হয়ে যায়, আনফেভারেবল হয়ে যায়, তো নামকরণটা তখন কি হয়ে যায়, আনফেভারেবল প্রগনোসিস। আর ব্যাড প্রগনোসিস কখন বলবো, এটা নাম শুনেই বুঝতে পারতেছি, যখন কোনো রেসপন্স করবে না, আমি ট্রিটমেন্ট প্রোভাইড করার পরেও যখন রেসপন্স পাচ্ছি না এবং আমি বুঝতে পারতেছি কিছুদিনের মধ্যে এনিম্যালটা ডাই করতে পারে, তো সেক্ষেত্রে আমরা ব্যাড প্রগনোসিসকে কমেন্ট করে থাকি। আর হোপলেসে এসে ফাইনালি কি বলা হয়, যে আমার কাছে এমন একটা পর্যায়ে এনিম্যালটা আসছে, আমি দেখতেছি ইমার্জেন্সি হয়তো আমরা যে ইমার্জেন্সি ট্রিটমেন্ট গুলো দিলেও ও কিছুক্ষণের মধ্যে তারপরেও বাঁচার চান্স খুবই কম, এই ধরনের ক্ষেত্রে, বা আমরা অনেক অনেক সময় তখন আবার স্লটার পর্যায়েও যাওয়া হয় যে এখনই স্লটার করে দিতে হবে, এখানে অবশ্যই অ্যানিমাল ওয়েলফেয়ার কিছু ইস্যুও চলে আসে, তো সেদিকে না যায়। তো আমরা যখন দেখবো যে কিছুক্ষণের মধ্যে মারা যেতে পারে বা তখন অনেক সময় স্লটার সাজেস্ট করে থাকে, এই ধরনের ক্ষেত্রে আমরা বলি হোপলেস প্রগনোসিস, অর্থাৎ আমাদের ট্রিটমেন্টের সুযোগটা একেবারে নাই বললেই চলে। তো এইভাবে অনেক সময় নামকরণ করা থাকে, এটাকে আমরা টাইপস অফ প্রগনোসিস বলতে পারি। আবার অনেক সময় গ্রেডিং অফ প্রগনোসিসও নামকরণ করা হয়, যে এই জিনিসটা টোটালি একই, আসলে টাইপসই বলা যায়, গ্রেডিংই বলা হয়, তারপরে দুইটা স্লাইডে আনার চেষ্টা করছি, সবগুলো একই টাইপের, যে গুড, দুটা শুধু মনে হয় একটু আননোন আসছে, এটা এই যে কোশ্চেনেবল বা ডাউটফুল, এটা আমরা করে থাকি। এখানে গুড তো আমরা পড়ে আসলাম, ফেভারেবল বা ফেয়ারও আমরা জানলাম, যে কোন সময় আমাদের যখন ট্রিটমেন্টটা কাজ করতেছে বা রেসপন্স করতেছে, কিছু উদাহরণ দেখানোর চেষ্টা করা হয়েছে।
যেটা কি আপনারা ট্রমাটিক পেরিটোনাইটিস মনে হয় পড়ে আসছেন। সেখানে যদি কমপ্লিকেশনটা না থাকে, অর্থাৎ আনকমপ্লিকেটেড ট্রমাটিক পেরিটোনাইটিস এর ক্ষেত্রে আমরা ফেভারেবল বা ফেয়ার, আমরা এটাতে রিকভার চান্সেস আছে, এজন্য বলি যে ফেয়ার বা ফেভারেবল। আর যখন অনেক কন্ডিশন হয় কি আমরা নিজেরাই বুঝতে পারি না, বা খুব কমপ্লিকেটেড ইস্যু হয়ে গেছে, অনেকগুলো সিস্টেম এফেক্টেড করেছে, বা ট্রিটমেন্ট করার পরেও খুব বেশি ভালো রেসপন্স পাচ্ছি না, কি হবে আমি নিজেও বুঝতেছি না, তো সেই সময়ের ক্ষেত্রে অনেক সময় কি কোশ্চেনেবল বা ডাউটফুল, যেটা আমরা লিখে কমেন্ট করে থাকি, এটা কোশ্চেনেবল, ভালো হতেও পারে নাও হতে পারে, বা ডাউট থেকে যাচ্ছে এখানে। এরকম যেটা কি ধরনের ডিজিজ, একটা এক্সাম্পল আনার চেষ্টা করা হয়েছে, যে ট্রমাটিক রেটিকুলোপেরিটোনাইটিস উইথ অ্যাডহেশন বিটুইন আদার অর্গান। আপনারা তো পেরিটোনাইটিস দেখছেন যে একটা থেকে একটা নামকরণটা হয় কি, একটা ধাপ থেকে আর একটা ধাপ, মানে আরেকটা সিস্টেম বা অর্গানে যখন এফেক্ট করে। আগে ছিল কি শুধু পেরিটোনাইটিসে যখন ফরেন বডি ট্রমাটিক করে তখন কি শুধু ট্রমাটিক পেরিটোনাইটিস, যখন রেটিকুলো পেরিটোনাইটিস অর্থাৎ রেটিকুলাম প্লাস পেরিটোনিয়ামকে তো ও ট্রমাটাইজড করেছে, মানে ফরেন বডিটা সাথে কি অ্যাডহেশন হয়েছে বিটুইন আদার অর্গান যদি চলে যায়, তখন আমাদের ক্ষেত্রে এটা কি কোশ্চেনেবল হয়ে যায়, যে প্রগনোসিসটা আসলে মানে ডাউটফুল হতেও পারে, রিকভার নাও হতে পারে। আর পোর কখন যদি বলতেছি, যখন কার্ডিয়াক এফেক্ট করে ফেলতেছে, অর্থাৎ ট্রমাটিক ছিল পেরিকার্ডাইটিস, কার্ডিয়াকের পেরিকার্ডিয়াম পর্যন্ত চলে আসছে, যখন কি বলতেছি ফলোইং পেনিট্রেশন অফ ফরেন বডি, অর্থাৎ ফরেন বডি যখন পেরিকার্ডিয়ামেও পেনিট্রেট করে ফেলছে, তখন আমরা বলতেছি যে এর প্রগনোসিসটা পোর। আনফেভারেবল আমরা দেখে আসলাম, জাস্ট নতুন একটা যে কোশ্চেনেবল বা আনডাউটেবল আমরা কখন কমেন্ট করি, এই বিষয়টা হচ্ছে একটু জানার। আর এই জিনিসগুলো আসলে একই টাইপস অফ গ্রেডিং যেটাই বলি, কাছাকাছি দুটাই। নেক্সট আসি যে স্টেপ ইন ডিটারমাইন প্রগনোসিস, প্রগনোসিস করার ক্ষেত্রে আমরা কি স্টেপ ফলো করি। দুইটা বিষয় দেখলেই হয়। ফার্স্ট অফ অল আমার অবশ্যই অ্যাকুরেট ডায়াগনোসিস করা লাগবে, কারণ আপনি যখন ডায়াগনোসিস করে ফেলবেন আপনি ডিজিজ সম্পর্কে অলরেডি অনেক কিছু জানেন। এই ডিজিজের কেমন কি ট্রিটমেন্ট লাগবে, কতদিন লাগে, বা ডিজিজটার আউটকাম কি, এটা মোটামুটি আমাদের মধ্যে একটা ধারণা থাকে। তো প্রপার আগে ডায়াগনোসিসটা দরকার, যে কোন ডিজিজে আক্রান্ত বা কোন কন্ডিশনে এনিম্যাল আছে। তো সেটা বলা হচ্ছে যে প্রগনোসিস ডিপেন্ড অন প্রিসাইজ ডায়াগনোসিস। এটা আমরা কিভাবে এস্টাবলিশ করি, ধরো ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড হিস্ট্রি, তার হার্ড হিস্ট্রি, মানে হার্ড হেলথ ম্যানেজমেন্ট প্র্যাকটিস, বিভিন্ন আমরা যে হিস্ট্রি গুলা নিই, ছোটখাটো টেস্ট যেটা শর্ট টাইমে করা যায়, যে ব্লাড টেস্ট, ইমেজিং বা নেপ্রোসি, এইগুলো করে আমরা অনেক সময় কি কমেন্ট, মানে প্রপার যে ডায়াগনোসিসটা আমরা বের করার চেষ্টা করি। এখানে একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করা হয়েছে কি বোভাইন রেসপিরেটরি ডিজিজ, যেখানে কি মানে অর্গানিজম রিলেটেড বা মাইক্রো অর্গানিজম রিলেটেড কি আমরা প্যাথোজেনটাকে আইডেন্টিফাই চেষ্টা করি, অনেক সময় কালচার করে হচ্ছে প্যাথোজেন আইডেন্টিফাই, আইসোলেশন এন্ড কালচার করে প্যাথোজেনটাকে আইডেন্টিফাই করা হয়। এবং এটার কারণ কি, এবং অ্যাসেসিং ক্লিনিক্যাল সাইন লাইক ফেভার অর লাং কনসলিডেশন, এটা যেহেতু বোভাইন রেসপিরেটরি ডিজিজ, এই জন্য এখানে বলা হয়েছে যে ফেভার আছে কিনা এবং লাংটা কনসলিডেশন হয়ে গেছে কিনা। এই ডিজিজের ক্ষেত্রে এইগুলো আমরা মানে প্রথমে মাইক্রো অর্গানিজমটা জানার চেষ্টা করি, দেন আমরা দেখি যে ফেভার বা লাং এফেক্টেড কিনা বা কনসলিডেটেড হয়ে গেছে কিনা। এটা দেখে অনেক সময় কি আমরা প্রগনোসিসের স্টেপে যাই। আর এটা তো ডায়াগনোসিস পর্যায়ে গেল। সেকেন্ড আমরা দেখি যে একটা প্রগনোসিস, যে আমরা প্রথমে যেটা পড়লাম যে ফ্যাক্টরস, বিভিন্ন ফ্যাক্টরস এর উপরে প্রগনোসিসটা অনেক সময় ভ্যারি করে। তো ওই ফ্যাক্টরস গুলোকে আমরা ইভালুয়েশন করার চেষ্টা করি, সেটা এনিম্যাল রিলেটেড হতে পারে, এনভায়রনমেন্ট রিলেটেড, যে বিষয়গুলো আর কি চলে আসে একটা ডিজিজ প্লাস এনিম্যালের সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো চলে আসে, সেটাকে বলা হচ্ছে ইভালুয়েশন অফ প্রগনোসিস ফ্যাক্টর। যেটা এনিম্যাল স্পেসিফিক ফ্যাক্টর, যেমন কি হতে পারে এজ, ব্রিড, মানে সিগন্যাল বিষয়গুলো চলে আসলো, প্রোডাকশন স্টেজ, অর্থাৎ সে কোন স্টেজে আছে, ল্যাকটেটিং স্টেজে আছে নাকি ফিডলট স্টেয়ার, বা ওভারঅল হেলথ কন্ডিশন তার তার কেমন, বডি কন্ডিশন স্কোর, বা কোনো তার আদার্স কোনো ডিজিজে সে অলরেডি অ্যাফেক্টেড কিনা। এটা তো এনিম্যাল, পার্সনের, মানুষের ইমিউনিটিও যেমন ম্যান টু ম্যান ভ্যারি করে, এনিম্যালেরও তেমন বয়সের সাথে, ব্রিড রিলেটেড সাথে, বিভিন্ন প্রোডাকশন স্টেজের সাথে তাদের রিকভার, অর্থাৎ ডিজিজে এফেক্টেড হলে তাদের রিকভার রেটটাও কি ভ্যারি করবে। তো সেইগুলোকে আমরা একসাথে কি বলতেছি, এনিম্যাল স্পেসিফিক ফ্যাক্টর, অর্থাৎ ওই কন্ডিশনটা আমাকে বুঝতে হবে যে সে, তার ফিজিক্যাল কন্ডিশনটা কেমন, সে কোন স্টেজের এনিম্যাল, বা তার যে ডিজিজে আক্রান্ত হচ্ছে পাশাপাশি আরো কোনো কনকারেন্ট ডিজিজে সে আক্রান্ত কিনা। তখন কনকারেন্ট ডিজিজে হলে কি হয়, তার চান্সেসটা কমে যায়। একটা জিএসএ তো এমনিতেই আক্রান্ত হলো বা এফেক্ট হলো, পাশাপাশি যদি তার আরো কনকারেন্ট আলাদা ডিজিজও একসাথে থাকে, তখন কি আমাদের জন্য কমপ্লিকেশনস হয়ে যায়। দেন কি ডিজিজ স্পেসিফিক ফ্যাক্টর, অর্থাৎ আমরা এনিম্যাল স্পেসিফিক ফ্যাক্টর করলাম, ডিজিজ স্পেসিফিক ফ্যাক্টরকে কি বলা হচ্ছে, সিভিয়ারিটি, ডিজিজটার আমরা যে পর্যায়ে অ্যানিমালটাকে পেয়েছি, সিভিয়ারিটি কেমন ছিল বা ডিউরেশনটা কেমন ছিল, স্টেজ অফ দ্য কন্ডিশন, যেমন অ্যাকুইট, অনেক সময় কি অ্যানিমালের অ্যাকুইট, ক্রনিক, আপনারা সাব অ্যাকুইট বিভিন্ন কন্ডিশন আমরা পড়েছি না। তো কোন কন্ডিশনে অ্যানিমালটাকে আপনি পেয়েছেন,
সেটার উপর ডিপেন্ড করতেছে যে অ্যাকুইট পর্যায়ে আছে কিনা, ক্রনিক পর্যায়ে আছে কিনা। বা আমরা অনেক সময় কি জানি ম্যাস্টাইটিসের ক্ষেত্রে চারটা, সাব অ্যাকুইট, সাব ক্লিনিক্যাল। কোন স্টেজে আপনি যত আর্লি স্টেজে অ্যানিমালটাকে পাবেন তত আপনার জন্য কি ট্রিটমেন্ট করে রিকভার চান্সেসটা বেশি হয়। আর যদি ক্রনিক স্টেজে চলে আসে তখন আপনার করার মানে ট্রিটমেন্ট করে তাকে রিকভার করার চান্সেসটাও কমে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে প্রগনোসিসটা আমাদের তখন কি ডিপেন্ড করে কোন স্টেজে পেলেন বা ডিজিজের সিভিআরিটা কোন কন্ডিশনে। অ্যাকুইট কন্ডিশনে অনেক সময় ডিফিকাল্টি হয়ে যাবে। পার একুইট যে কন্ডিশন গুলো আমরা জানি যে পার একুইট কন্ডিশন এনিমাল অনেক সময় উইদিন মানে শো করার আগে অনেক সময় 1-2 ঘন্টার মধ্যে কি এনিমাল মারা যাচ্ছে। তো এই স্টেজ গুলোকে বলা হচ্ছে ডিজিজ স্পেসিফিক ফ্যাক্টর। এটার উপরে আমরা প্রগনোসিসটাকে কমেন্ট করে থাকি যে স্টেজে আমরা নামকরণ গুলো দেখলাম, কিভাবে আমরা নামকরণ গুলো করার চেষ্টা করি। হার্ড লেভেল ফ্যাক্টরস কি বলা হচ্ছে যে একটা হার্ডে গেলাম, সেখানে ডিজিজ আমরা প্রিভ্যালেন্সটা আমরা এপিডেমিওলজিস্টে শিখে গেছি যে একটা ডিজিজ সম্পর্কে আমরা স্টাডি করতেছি তার প্রিভ্যালেন্সটা কত আমরা ক্যালকুলেশন করে বের করলাম। অর্থাৎ হার্টে কতটা এফেক্টেড হয়ে গেছে, কত পার্সেন্ট চান্সেস আছে একটা এনিমালের এফেক্টেড হওয়ার, সেটা আমরা তো জানি। কতটা এনিমাল আছে প্লাস এফেক্টেড এনিমাল দিয়ে আমরা কি করি, ডিভাইডেড করি করে প্রিভ্যালেন্সটা বের করি। তো প্রিভ্যালেন্স বের করার পরে আমরা দেখি যে তার পার্সেন্টেজ কত, অর্থাৎ এনিমালের চান্সেস কত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এনিমালের এফেক্টেড হওয়ার। দেন হচ্ছে কি বায়োসিকিউরিটি মেজার্স আছে কিছু, ভ্যাকসিনেশন স্ট্যাটাস কেমন, ওই হার্টের ইনভায়রনমেন্টাল কন্ডিশন সবকিছু, যেরকম ওভারক্রাউডিং যে বিষয়গুলো প্রিভেন্টিভ পারপাস বা বায়োসিকিউরিটি মেজারের মধ্যে চলে আসে, সবগুলো বিষয় আমরা দেখার চেষ্টা করি। সেটার উপর ডিপেন্ড করে কি বলা হচ্ছে হার্ড লেভেল ফ্যাক্টরস, অর্থাৎ এটা যদি ভালো হয় তাহলে আউটকাম ভালো। এখানে যদি কোনো পোর কন্ডিশন থাকে তাহলে কি আউটকামটা অনেক সময় কি খারাপের দিকে যায় বা প্রগনোসিসটা তখন আমরা ব্যাডের দিকে বা কমপ্লিকেটিভ পর্যায়ে চলে আসে। আর ট্রিটমেন্ট রেসপন্স কি বলা হচ্ছে, আর্লি রেসপন্স টু ইন্টারভেনশন যেমন অ্যান্টিবায়োটিক ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন অর সাপোর্টিভ কেয়ার ফর মেটাবলিক ডিসঅর্ডার লাইক মিল্ক ফিভার ইজ কি প্রগনোটিক ইন্ডিকেটর। অর্থাৎ আপনি আর্লি রেসপন্স করতেছে কিনা, যদি ইন্টারভেনশন আর্লি রেসপন্স করে তত ভালো, আমাদের ফেভারেবল কন্ডিশনে আছে। আর পাশাপাশি কিছু সাপোর্টিভ কেয়ার নেওয়া হচ্ছে কিনা মেটাবলিক ডিজিজে, যেরকম অনেক সময় কি শুধু ডিজিজে আমরা যখন সাইন সিমটম দেখি, আমরা স্পেসিফিক যখন ব্যাকটেরিয়াল ডিজিজ হোক বা ভাইরাল ডিজিজ হোক আমরা কি স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়ার পরে তার যে যে সাইন সিমটম প্রকাশ পায় সেই রিলেটেড আমরা অনেক সময় সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই না। যদি অনেক সময় ডায়রিয়া থাকে পাশাপাশি কি স্যালাইনটাকে প্রোভাইড করি, তার নিউট্রিশনাল ইনব্যালেন্স থাকলে মিনারেলস দেওয়ার চেষ্টা করি বা বিভিন্ন ভিটামিন প্রোভাইড করে থাকি, ওই সাপোর্টিভ কেয়ার গুলো তাকে দেওয়া। এই ধরনের ট্রিটমেন্টের উপরও মানে কি কি ফ্যাক্টর আসলে ওকে এফেক্ট করতে পারে, এই এই স্টেপ গুলো ফলো করে তখন আমরা প্রগনোসিসটাকে আইডেন্টিফাই করি। মানে জাস্ট এইটুকুলো আছে প্রগনোসিসের স্টেপের মধ্যে চলে গেল যে আমি এই বিষয়গুলো দেখি, দেখে আমি একটা প্রগনোসিসটাকে দাঁড় করানোর চেষ্টা করি। ফাইনালি কিছু এক্সাম্পল আনার চেষ্টা করা হয়েছে ক্যাটেলের ক্ষেত্রে, শিপ গোট এবং পোল্ট্রির ক্ষেত্রে। যেটা বলা হচ্ছে একটু আগে বললাম, যেটা আমরা বোফাইন রেসপিরেটরি ডিজিজ, এটার ক্ষেত্রে প্রগনোসিস অনেক সময় আমরা গুড বলি, যেটা 80 থেকে 90% রিকভারি চান্সেস আছে যদি কি করা হয় আর্লি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং সাপোর্টিভ কেয়ার পাশাপাশি যদি প্রোভাইড করা যায়। কিন্তু এই বোফাইন রেসপিরেটরি ডিজিজ যদি আমাদের কাছে ক্রনিক কেজে চলে আসে বা সিভিয়ার নিউমোনিক কন্ডিশন ক্রিয়েট অলরেডি হয়ে গেছে, তখন কি সার্ভাইভাল রেটটা রিডিউস হয়ে যায়। অর্থাৎ আপনি যত তাড়াতাড়ি পেলেন আর্লি যদি আপনি প্রোভাইড করতে পারেন ট্রিটমেন্টটা, তখন আপনি প্রগনোসিসটা কি 80 to 90% চান্সেস থাকে রিকভারি। আর আপনার কাছে ক্রনিক পর্যায়ে আসলে বা নিউমোনিক কন্ডিশনে চলে গেছে তখন সার্ভাইভাল রেটটা অটোমেটিক্যালি কি কমে যাবে, রিডিউস হয়ে যাবে। ম্যাস্টাইটিস ক্ষেত্রেও তেমন আমরা জানি ম্যাস্টাইটিস একটা কি মাইক্রো অর্গানিজম, ডিফারেন্ট মাইক্রো অর্গানিজম এখানে ইনভলভ থাকে। হ্যাঁ, অনেকগুলো মাইক্রো অর্গানিজম, যেখানে ইকোলয় একটা অর্গানিজম, যেখানে বলা আছে যদি ইকোলাই রিলেটেড যে ম্যাস্টাইটিসটা আছে মাইল্ড কেজে, তখন আমাদের কি হয় ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট দেওয়ার সাথে তো অফেন ঠিক হয়ে যায়, এটা প্রায়ই দেখা যায় এটা সেরে যায় ভালোভাবে। কিন্তু আমরা যে ম্যাস্টাইটিস গুলো অনেক সময় ডিল করে থাকি, দেখা যায় যে ট্রিটমেন্ট দিচ্ছি ঠিক হচ্ছে আবার ফিরে আসতেছে, রিকারেন্ট হচ্ছে বা ক্রনিক পর্যায়ে চলে আসছে, দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে করতে অনেক সময় কি করা হয় যে কস্ট ইফেক্টিভ হচ্ছে না, ওনারটাকে বলা হয় আপনি কাল করে দেন তার থেকে, যেহেতু এটা আপনার মানে আপনার ট্রিটমেন্ট করতে করতে আপনি ওকে লাইফ লং তো ট্রিটমেন্ট দিয়ে আপনি তো কস্ট বেনিফিট পাচ্ছেন না। তো সেক্ষেত্রে অনেক সময় কাল করে দেওয়ার জন্য বলা হয়, বা এটা যাতে স্প্রেড না করে মাইক্রো অর্গানিজম রিলেটেড যেহেতু আরো একটাতে স্প্রেড না হয়ে যায়, সেক্ষেত্রে তাকে অ্যাডভাইস দেওয়া হয়। এই জন্য বলা হচ্ছে যে কোন ধরনের অর্গানিজম বা মাইল্ড কেস বা সিভিয়ার কেস বা ক্রনিক কেস, এই জিনিসগুলো দেখা হয় যে এরকম মাইল্ড কেস যেরকম ইকোলাই রিলেটেড, এগুলো তো অর্গানিজম অবশ্যই আইসোলেশন বা আইডেন্টিফিকেশন কালচার না করে তো আপনি বুঝতে পারবেন না। ট্রিটমেন্ট দিলে যদি সাথে সাথে থেমে যায় তার মানে কি মাইল্ড অর্গানিজম গুলো দ্বারা হয়েছে। এবং আমরা জানি স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, এন্ডোলোকাস, মানে যেগুলা মেন মেন আমরা পড়ে আসছি, সেগুলা থেকে যদি আমি কোনো অর্গানিজম
মনে করি বা আইসোলেশন না করেও যদি আমি ট্রিটমেন্ট দিয়ে দেখি রেসপন্স করতেছে না, তার মানে এখানে মাইক্রো অর্গানিজম ম্যাক্সিমাম ইনভলভ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি অনেক সময় কি করা হয়, লেট টু কালিং, অর্থাৎ কাল করে দেওয়া লাগে। এবং মেটাবলিক ডিজিজের ক্ষেত্রে কি বলা হচ্ছে, মিল্ক ফিভার, যেটা আমরা কিছুক্ষণ আগে বলার চেষ্টা করতেছিলাম, যে মিল্ক ফিভারের ক্ষেত্রে দেখা যায় এক্সিলেন্ট প্রগনোসিস। আমরা অনেক সময় প্রগনোসিস মিল্ক ফিভার লিখে থাকি কি, তাহলে এটা কমেন্ট পাওয়া গেলে এক্সিলেন্ট, যেটা ক্ষেত্রে গ্রেটার দ্যান 90% রিকভার চান্সেস থাকে যদি আপনি ক্যালসিয়াম থেরাপিটা কি করতে পারেন, আর্লি ট্রিটমেন্ট হিসেবে, মানে আপনি সাইন শো করার সাথে সাথে যত আর্লি আপনি এই ট্রিটমেন্টটা দিতে পারবেন, তখন রিকভার চান্সেসটা কি গ্রেটার দ্যান 90% হয়ে যায়। আর শিপ গোটের ক্ষেত্রেও তেমন কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। ফুড ড্রাগ শিপের ক্ষেত্রে কমন, যেটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক বা ফুড বাগ যদি দেওয়া হয়, আউটকামটা কত পার্সেন্ট, 80%। মানে এখানে জাস্ট বোঝানো হয়েছে আমরা যখন প্রগনোসিস লিখতেছি তার পার্সেন্টেজ অনেক সময় উল্লেখ করাও হয় বা অনেক সময় করা হয় না। যেহেতু একটা ওনারের তার রাইট আছে, সে জানতে চায়, সে এক্সপেক্ট করে একজন ট্রিটমেন্ট বা ভেটেরিনারিয়ান যার কাছেই হোক, সে তার এনিমালটা রিকভার হবে কিনা, তার কস্ট কেমন করতে পারে, কতদিন, এই সাইন, এটা তার ফান্ডামেন্টাল রাইটও বলা যায়। তো আমাদের সেই জিনিসগুলোতে আমাদেরও জিনিসটা ভেবে বা খতিয়ে দেখতে হয় যে আসলে এই বিষয়গুলো কত পার্সেন্ট রিকভারি আছে, বা আমি তাকে প্রগনোসিসটা দিব বা কি বলবো, এই জিনিসগুলোতে আপনার যে জায়গাগুলো, তাহলে 80% চান্স থাকে যদি আর্লি ট্রিটমেন্ট দিতে পারেন, বা যদি সিভিয়ার কেসে হয় তখন এই যে সেম কথা কাল করে দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় প্যারাসাইটিক যে ইনফেকশন গুলো আছে, অনেক সময় হয় না অ্যানিমিক পর্যায়ে অনেকগুলো প্যারাসাইট আছে না, যে ডিপেন্ডেন্ট প্যারাসাইট, মানে কি আপনার উপর তার পুষ্টিটা পুরোটাই হচ্ছে কি আপনার থেকে সে অ্যাবজর্ব করে নিচ্ছে। আবার অনেক সময় কি অ্যানিমিক করে দিচ্ছে আপনাকে, সেটা এই জন্য বলা হচ্ছে ডিপেন্ডস অন ডিওয়ার্মিং ইফিকেসি। এটা কিন্তু হিমোনকসিসের ক্ষেত্রে বলা হচ্ছে, যদি আপনার সিভিয়ার অ্যানিমিয়া কন্ডিশন চলে যায় তাহলে কি সার্ভাইভাল রেটটা কমে যায়। অর্থাৎ অ্যানিমিক কন্ডিশনটা যদি যেহেতু হিমোনকসিসে আমরা জানি অ্যানিমিয়া একটা তার ক্লিনিক্যাল সাইন সিমটমের মধ্যে আমরা পড়ে আসছি, তো যদি এটা সিভিয়ার পর্যায়ে অ্যানিমিয়াটা চলে যায় তখন কি এনিমেলের কি সার্ভাইভাল রেটটা কমে যায়, তখন প্রগনোসিসটা তখন ব্যাড হয়ে যাবে বা পুর হয়ে যাবে, এই ধরনের কমেন্টগুলো আমরা করে থাকবো। পোলট্রির ক্ষেত্রে সেম, যে ইনফেকশন ব্রঙ্কাইটিস আমরা জানি এটা আমাদের এগ প্রোডাকশনের উপর ব্যাপক ইফেক্ট ফেলে। তো এটাও অনেক সময় কি স্ট্রেন ভ্যারি করে, এবং ভ্যাকসিনেশন করা হয়েছে কোন স্টেজে, সেক্ষেত্রেও অনেক সময় ডিপেন্ড করে বলা হচ্ছে। মাইল্ড কেসগুলো কি যদি মাইল্ড স্টেজে আমরা পাই তাহলে রিকভার চান্সেসটা আছে, বাট সেক্ষেত্রেও কি হয়, এগ প্রোডাকশনটা অনেক ড্রপ করে। ইনফেকশাস ব্রঙ্কাইটিসের তো আমাদের এটা প্রোডাকশন লেভেলে অনেক হ্যাম্পার করে, কিন্তু আবার রিকভার চান্সেসটা যদি মাইল্ড পর্যায়ে পাই তাহলে আমাদের রিকভারি চান্সেস ভালো। আর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটাকে বলা হয়, এটা তো মানে 100%ই ধরে নেওয়া হয়, অনেকগুলো ডিজিজে পোল্ট্রিতে 100% ধরে নেওয়া হয়, যেটা সম্ভব না। সেটাকে বলা হচ্ছে যে হাইলি আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে প্যাথোজেনিক কিছু স্ট্রেন মেবি আপনারা পড়ে, তো সেখানে বলা হচ্ছে হাইলি প্যাথোজেনিক যে স্ট্রেনটা আছে সেটা দ্বারা যদি ডিজিজটা হয়ে থাকে বা আমি বুঝতে পারি, সেক্ষেত্রে কি 100% মর্টালিটি আর কালিং ফর ডিজিজ কন্ট্রোল, অর্থাৎ ডিজিজ কন্ট্রোল করার জন্য, বা আপনাকে 100% হচ্ছে এটা মর্টালিটি হবে আপনি জানেন, এবং কন্ট্রোল করার জন্য আপনাকে কি করতে হবে, ইমিডিয়েট কাল করে দিতে হবে বা ইমিডিয়েট আপনার ফ্লকটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। তো এটাই ছিল আপনার সেকেন্ড লেকচার। আমরা আরেকটা লেকচারে যাব, হ্যাঁ, এটা খুবই ছোট ছোট এই বিষয়গুলোতে এবং সহজ, ভালো লাগবে আশা করি। আচ্ছা, নেক্সট আমাদের একটা টপিক আছে, যেটা এটাও আপনারা মানে এই জিনিসগুলো এতদিন যে এত ডিজিজ পড়েছেন আপনারা অলরেডি সবই আপনারা জানেন, জাস্ট যেহেতু প্র্যাকটিক্যাল ইস্যুতে চলে আসছে এই জন্য আর কি আমাদের একটু আলোচনা করা। বিষয়গুলো জটিল কিছু না। যেটা বলা হচ্ছে আপনাদের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট। তো আমরা এক্সটার্নালি অনেক কি কি রুটে, মেন কথা কি অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, আমরা কোন কোন রুটে বা কিভাবে ডিজিজগুলো মানে মেডিসিন গুলো সাপ্লাই করতেছি সেই রুটগুলো সম্পর্কে একটু জানবো। এমনিতে কি বলা হয়, যখন আমরা একটা লাইভ স্টক মেডিসিনের ইফেক্টিভনেস চিন্তা করি, তখন আমরা কয়েকটা কন্ডিশনকে মাথায় রাখি না, যে কি রাইট হচ্ছে ড্রাগটাকে চুজ করতে হবে, রাইট ডোজে দিতে হবে, এবং কি রুটটাও যেন রাইট হয়, এবং রাইট এনিম্যালের পাশাপাশি টাইমিংটা যেন রাইট হয়। এই বিষয়গুলোকে আমরা ইফেক্টিভ মেডিসিন, লাইভ স্টক মেডিসিনের মধ্যে বলি যে এই বিষয়গুলোকে আমরা মাথায় রাখি। তো এখন বলতে চুজিং দ্য কারেক্ট রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ক্রিটিক্যাল ফর ইফিকাসি, সেফটি অ্যান্ড অ্যাডহিয়ারেন্স টু উইথড্রল পিরিয়ড। অর্থাৎ আপনি কোন রুটে দিচ্ছেন সেটার উপরে অনেক সময় কি উইথড্রল পিরিয়ড, ইফিকাসি, সেফটি, এই বিষয়গুলো অনেক সময় কি ডিপেন্ড করে। তো আজকে আমরা এই
যে জিনিসগুলোকে আমরা কনসিডার করি, রাইট ড্রাগ বলে, রাইট ডোজ, এত কিছু, তো আমরা আজকে আমাদের টপিকটাই হচ্ছে রাইট রুট নিয়ে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন রুট নিয়ে। তো আমরা সেখানে যেহেতু এক্সটার্নাল আর ইন্টারনাল দুইটা পার্ট আছে, আমরা আগে এক্সটার্নাল বা টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। টপিক্যাল বা এক্সটার্নাল এক্সটার্নাল যে অ্যাডমিনিস্ট্রেশন বলা হচ্ছে, এটা কি ডিরেক্টলি কি করা হয় বডি সারফেসে, অর্থাৎ এক্সটার্নাল মানে কি বডি সারফেসে আমরা যেগুলো অ্যাপ্লাই করতেছি মেডিসিন, সেগুলোকে আমরা এক্সটার্নাল বলতেছি। এটা প্রাইমারি কি ধরনের, ফর ইউজড ফর প্রোটো। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে মনে হয় এন্ড হয়ে যাবে। ওকে, আবার আপনার কষ্ট করে একটু জয়েন করবেন। তো এখানে কি কি টেকনিক আছে আমরা দেখার চেষ্টা করি, যে একটা পোর অন বা স্পট অন। স্পোর অন তো ঢেলে দিয়ে আপনারা জানেন, স্পট অন কখন বলা হচ্ছে, যখন স্পেসিফিক লেসন গুলোর উপরে ডিল করা হয়। তো এই টেকনিক গুলো কেমন সবই জানা, জাস্ট আমরা রিক্যাপ করব। আমি আশা করতেছি আপনারা এই জিনিসগুলো সবই জানেন অলরেডি। লিকুইড ফর্মেশনে আমরা কি করি, পোর অন মানে কি, লিকুইড যে ফর্মুলেশন আছে এটা অ্যাপ্লাই কোন জায়গাগুলো থেকে করি, ব্যাকলাইন, হ্যাঁ পিঠ বরাবর যে ব্যাকলাইন এরিয়াগুলো থেকে এটা করি। রিজনটা কোথায়, ফ্রম উইদার্স টু টেইল হেড, অর্থাৎ টেইল হেড পর্যন্ত উপর দিয়ে আমরা কি ঢেলে দিই অনেক সময় লিকুইড ফর্মুলেশন গুলো। এখানে ড্রাগটা কিভাবে অ্যাবজর্ব হয়, ডার্মাল লেভেলে, হ্যাঁ ট্রান্সডার্মাল লেভেলে স্কিন থেকে তখন ড্রাগ গুলো কি অ্যাবজর্ব হয়ে ব্লাড স্ট্রিমে চলে যায়, অর্থাৎ অ্যাবজর্পশন করবে স্কিনের ট্রান্সডার্মাল লেভেল থেকে ব্লাড স্ট্রিম, আমি পোর করলাম ওখান থেকে সে অ্যাবজর্ব করে ব্লাড স্ট্রিমে যাবে। এটা তো মানে জাস্ট টেকনিকটাকে বলা হলো। এখন আমরা এই জিনিসগুলো পোর অন কখন করি, স্পট অন কখন আসলে করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লাইস, মাইট বা টিক এই ধরনের যে ইনফেস্টেশন গুলো হয়েছে, এগুলোতে এক্সটার্নাল প্যারাসাইট বলি আমরা। তো সেক্ষেত্রে এগুলোর কন্ট্রোলের ক্ষেত্রে আমরা এনিমালকে অনেক সময় কি পোর অন করি, বা পোর অন বলতে এই পোর অন টেকনিকে আমরা মেডিকেশনটা প্রোভাইড করি। যেমন আরো বলা হচ্ছে যে ড্রাগস লাইক আইভারমেকটিন পোরান, আমরা আইভারমেকটিনের বিভিন্ন ফর্ম করছি, সেখানে আইভারমেকটিন পোরান ফর্মেও পাওয়া যায়, যেটা কন্ট্রোল বোথ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল প্যারাসাইট, অর্থাৎ এক্সটার্নাল এবং ইন্টারনাল প্যারাসাইটে এটা কাজ করে থাকে। এখন এই রুটের আসলে অ্যাডভান্টেজটা কি, এটা ইজি। প্রথম কথা হচ্ছে আপনাকে কোনো কমপ্লিকেশন আপনি জাস্ট ঢেলে দিচ্ছেন, ফাস্ট দ্রুত হয়ে যাচ্ছে, এর মধ্যে স্ট্রেস দেওয়া লাগতেছে না, এবং কি কোনো নিডেল ইউজ করা লাগতেছে না, যেটা আমরা ইন্টারনালে করে থাকি। এখন এটার কিছু ডিসঅ্যাডভান্টেজটা কি বলি জানার চেষ্টা করি। এখানে আছে এই যে আমরা বললাম যে এখানে ট্রান্সডার্মাল থেকে কি হয়, আমার তো মেডিসিনটা অ্যাবজর্ব ব্লাড লেভেলে আসা লাগবে, তারপরে না কাজ করবে। তো এখানে বলছে এই অ্যাবজর্পশনটা কি করে, ভেরিয়েবল, অর্থাৎ কিসের উপর ভ্যারি করে। আপনি যখন এনিমালটাকে মানে মেডিসিনটাকে অ্যাপ্লাই করেছেন, তখন যদি রেইন হয় কিছুক্ষণ পরে, তো ওটা রেইন কি করবে, এটা ওয়াশ আউট করে দিবে। বা তার স্কিনটা যদি ডার্টি থাকে, প্রপার ক্লিন না থাকে, তখন অ্যাবজর্পশন রেটটা কমে যাবে। বা হেয়ার ডেন্সিটি, আমরা জানি এনিমালের হেয়ার থাকে, হেয়ার ডেন্সিটি যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে অ্যাবজর্পশনটা কি ভ্যারি করে না। অর্থাৎ এই বিষয়গুলো তখন আমার কমপ্লিকেশন বা ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলি সেখানে চলে আসে। এবং রিস্ক থাকে কি আন্ডার ডোজিং বা ওভার ডোজিং, ডোজটা কেমন হচ্ছে এটার উপরে অনেক সময় ডিপেন্ড করে, আন্ডার ডোজ হয়ে যাচ্ছে কিনা বা ওভার ডোজ হয়ে যাচ্ছে কিনা। তাহলে মেন ফ্যাক্টর আসলে এইগুলো জিনিস আসলে ভ্যারি করে, যেটা আমরা এক্সটার্নালি আমাদের স্কিনের ডার্টিনেসটা, রেইনটা, হেয়ার ডেন্সিটি, এটার উপরে আসলে কি অ্যাবজর্পশনটা প্রপার ভাবে হচ্ছে কিনা বা কতটুকু হচ্ছে, এটা এনিমাল টু এনিমাল অনেক সময় ভ্যারি করার কারণে এটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে মানে ধরা হয়। নেক্সট আসি কি স্প্রে অর ডিপ, এগুলো আমরা কি এক্সটার্নাল অ্যাডমিনিস্ট্রেশন করতেছি। যেখানে বলছে স্প্রে আর ডিপটা কেমন, এটাও একটা পাম্প ইউজ করে বা পাওয়ার স্প্রেয়ার, আমরা যেরকম আমাদের জন্য অনেক সময় স্প্রেয়ার ইউজ করি, এনিমালের জন্য এরকম যে স্প্রেয়ার ইউজ করে ইন্টার এনিমালটাকে আমরা কি কভার করার চেষ্টা করি মেডিসিন দিয়ে। এটা আমরা হাই প্রেসারে করতে পারি। হাই প্রেসারে কখন করি, যখন আমি চাই যে পেনিট্রেশন করুক মেডিসিনটা বডির ভিতরে, বা লো প্রেসারে করে যখন জাস্ট ফুল কভারেজ দিতে যাচ্ছি। তো এটা কি, বা ডিপটা কিভাবে করে থাকি, যে একটা মেডিকেটেড বাথ আমরা তৈরি করি, অর্থাৎ ওটারে আমরা মেডিকেশনটা করে নিই আগে, তারপরে এনিমালটাকে কি ইমার্জিং করি। এখন এই এই জিনিসগুলো আবার কখন করে থাকি, ইন্ডিকেশনটা কি বলা হচ্ছে, এটাও অনেক সময় এক্সটার্নাল প্যারাসাইটের ক্ষেত্রে আমরা অনেক সময় করে থাকি। এটা লার্জ স্কেলে আসলে কন্ট্রোলের ক্ষেত্রে সহজ হয় বিষয়টা। যেমন ফ্লাই, টিক, স্লাইস, বা কোনো ফাঙ্গাল যদি ইনফেকশন, যেটা রিং ওয়ার্ম খুবই কমন, হ্যাঁ, বাট কোনো ওন্ড হয়ে গেছে এনিমালে, সেটাকে যদি ডিসইনফেক্ট করতে চায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় এই অ্যাডমিনিস্ট্রেশন টেকনিক করতে পারি। এখন এখানেও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে। তো এটার অ্যাডভান্টেজটা কি, এই যে ইন্টার হার্ডে আমরা কি করতে পারি, স্প্রে করে দিতে পারি। হার্ড লেভেলে যখন আমরা দ্রুত করার জন্য বা ইজি হয় কি, আমরা পুরো হার্ড লেভেলে স্প্রে করে দিচ্ছি। বা ইফেক্টিভ ফর সারফেস লেভেল প্যারাসাইট, যে প্যারাসাইট গুলো এক্সটার্নাল বা সারফেসে বলা হয়, এদের জন্য অনেক সময় ইফেক্টিভ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি, এটা লেবার ইন্টেন্সিভ আছে, ইকুইপমেন্টের প্রয়োজন হচ্ছে, স্প্রেয়ার দরকার হচ্ছে, বা স্ট্রেস পড়তে সামটাইমস স্টেপ করতে পারে। আরো একটা জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হয়, সেটা এনভায়রনমেন্টাল এন্ড অপারেটর, যে অপারেট করতেছে
স্পিডটা আছে, কারণ এখানে তো স্প্রে করে আর যাই করে আমার তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, মেডিসিন আছে, সেটা যাতে আমাকে আবার এফেক্ট না করে বা আমি কোনোভাবে এনভায়রনমেন্টে আবার হার্ম করে ফেলতেছি। তো আবার এখানে বলা হচ্ছে ডিপ সলিউশন যেগুলো আমরা ডিপিং করতেছি সেগুলো হচ্ছে কেয়ারফুল ম্যানেজমেন্ট ফর কনসেন্ট্রেশন, অর্থাৎ সেগুলো কনসেন্ট্রেটটা প্রপার ভাবে দিতে পারতেছি কিনা এর উপর অনেক সময় ডিপ করে। নেক্সট আমরা আসি পাউডার বা ডাস্ট, যেটা এটাও খুব ইজি, আপনারা জানেন। ম্যানুয়ালি আমরা ডাস্টিং করে থাকি, মানে পাউডার বা ডাস্ট গুলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। এটা কখন কোথায় করে থাকি? অ্যানিমাল স্কিনে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করে থাকি, এবং এরিয়া গুলো অথবা রাব, এগুলাতে আমরা লাইক এরিয়া দেখানোর চেষ্টা করছি। অনেক সময় কি পাউডার বা ডাস্ট দিয়ে থাকি। ইন্ডিকেশন কখন? যখন আপনি ওন্ড কেয়ার করতে চাচ্ছেন। ওন্ড কেয়ারে অনেক সময় কি অনেক পাউডার ইউজ করা হয় না ওন্ড হিলার হিসেবে, এবং কন্ট্রোল অফ লাইস বা ফ্লিসে অনেক সময় আমরা এই ধরনের পাউডার ফর্মেও বা ডাস্ট ফর্মেও মেডিকেশন ইউজ করে থাকতে পারি। এখানেও সিম্পলি কিছু অ্যাডভান্টেজ, যেটা কি এটা সিম্পল একটা প্রসিডিউর, কোনো স্পেশালাইজড আমার ইকুইপমেন্টের প্রয়োজন হয় না, সো এটা আমার ক্ষেত্রে অ্যাডভান্টেজ। এবং ডিসঅ্যাডভান্টেজ হিসেবে যদি চিন্তা করে থাকি তাহলে কি পোর অ্যাডহেশন হতে পারে, ইজিলি ওয়াশড আর রাব, এনিম্যাল যেহেতু অনেক সময় রাব করে, বিভিন্ন ওয়ালে রাবিং করে বা ফ্লোরে রাবিং করে, তাহলে কি এই রাব করার চান্সের মাধ্যমে কি হতে পারে পাউডার বা ডাস্ট গুলো ওয়াশ আউট হয়ে যেতে পারে। বা অনেক সময় ইনহেলেশন রিস্ক তো থেকে যায়, আমি যেটা দিচ্ছি সেটা বোথ এনিম্যালের ক্ষেত্রেও হয়, এবং যে হ্যান্ডেল করতেছে পাউডার ফর্মে যেটা এনিম্যালের আমি দিতে চাচ্ছি কি সারফেস এরিয়াতে, তো পাউডার ফর্মের কারণে অনেক সময় ইনহেলেশন প্রবলেম দেখা দিতে পারে এনিম্যালের জন্য করতেছে তার জন্য। তো proper এখানে হ্যান্ডেলারেরও একটা সেফটি মেজার মানে সেফটি ইস্যু চলে আসে। নেক্সট যেটা আসছে অয়েন্টমেন্ট, ক্রিম অ্যান্ড ওন ড্রেসিং, এগুলোও হচ্ছে পরিচিত আশা করি। অয়েন্টমেন্ট, ক্রিম, ওন ড্রেসিং কি হিসেবে আমরা ব্যবহার করি। তো এটা আমরা কি করি? ডিরেক্ট অ্যাপ্লাই করে দিয়ে স্পেসিফিক যেখানে আমাদের লোকালাইজ যে ওন গুলা বা লেশন গুলা, এখানে কি করি আমরা স্পেসিফিক বা লোকালাইজড এরিয়াতে অয়েন্টমেন্ট, ক্রিম, এটা যেটা স্পেসিফিক দরকার সেটাকে আমরা কি অ্যাপ্লাই করতে পারি। এই যে বলা হচ্ছে ওন যদি হয় বা কোনো কাট থাকে, ছোটখাটো কাটা, আমরা নিজেদের ক্ষেত্রেও অনেক সময় ইউজ করি না, মানুষের ক্ষেত্রেও, আর ইনফেকশন সাইটে অনেক সময় আমরা কি অয়েন্টমেন্ট, ক্রিম ইউজ করে থাকি। তো এটার ইন্ডিকেশনটা কখন বলা হচ্ছে? যে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যে স্কিন ইনফেকশন, অর্থাৎ স্কিনে যদি টপিক্যাল ইনফেকশন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেক সময় ক্রিম ইউজ করি, অয়েন্টমেন্ট ইউজ করে থাকি। এবং প্রমোটিং ওন হিলিং বা প্রোভাইডিং প্রোটেক্টিভ ব্যারিয়ার দেয় আমাদের স্কিনে, কি করতেছে একটা অয়েন্টমেন্ট বা ক্রিমের মাধ্যমে আমরা প্রোটেক্টিভ একটা ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করতেছি, এই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারতেছি। এখন এটার অ্যাডভান্টেজটা কি বলা হচ্ছে? এটার অ্যাডভান্টেজ হচ্ছে লোকাল কনসেন্ট্রেশন হলো প্রবলেম, এবং টার্গেট থেরাপি দেওয়া যাচ্ছে যে দরকার ওটাকে অয়েন্টমেন্ট ফর্মে বা ক্রিম ফর্মে আমরা প্রোভাইড করতে পারতেছি। And কিছু ডিসঅ্যাডভান্টেজ যেটা চলে আসে সেটা কি এই ক্ষেত্রে অ্যানিমালটাকে একটু